আসল একটা জিনিস থেকেই থাকে যে ভারতবর্ষের জনগণ একেবারে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নির্বাচনে যোগদান করে। প্রতীকী দেবতুল্য জনগণ সেখানে হয়তো সকলের 100% মানসিকতার পরিপূর্ণতা নিয়ে আসতে পারেননি আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। তো সেই 100 মানুষের যদি আমরা তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতাম বা উনি পারতেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী পারতেন, তাহলে তো নির্বাচনই হতো না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ স্বাধীনতার পর যেদিনটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজতন্ত্র মুছে গেছে, এখানে গাজোয়ারি, এখানে এইসব চলে না, এখানে হিটলার রাজ চলে না, এখানে সন্ত্রাস চলে না। তাই ভারতবর্ষের শান্তপ্রিয় মানুষ ধীরে সুস্থে এগিয়ে চলেছে। আর এটা বলতে হবে যে আমাদের একমাত্র দ্বিতীয়বারের জন্য এই ভারতবর্ষের স্বাধীনতার পর দ্বিতীয় প্রধানমন্ত্রী পরপর হ্যাট্রিক করছেন। এই হ্যাট্রিকের অবদান হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগণ। কারণ একটাই, কাছ থেকে দেখেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মধ্য দিয়ে যেভাবে উন্নয়নকে ত্বরান্বিত করেছেন, আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এই যে সুবিস্তৃত রাশি 140 কোটি দেবতুল্য যে দেশবাসী, তাদের কথা চিন্তা ভাবনা করে যেভাবে পরিষেবা দিচ্ছেন, সেটাতে এনডিএ জোট অর্থাৎ মোদিজি তার যে সমস্ত সহদর আরও রাজনৈতিক যে আঞ্চলিক দল রয়েছে তাদেরকে নিয়ে যেভাবে দেখিয়ে দিয়েছেন, আগামী দিন তিনি সেই রাস্তা আরও বিস্তীর্ণভাবে খুলে দেবেন। আজকে তিনি প্রেস মিট করে বলছেন যে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল আমার কাছে অচ্যুত নয়। নির্বাচিত হওয়ার পর তিনি তো এই কথাগুলোকে বারবার বলেছেন, পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বলেছেন যে কোনো রাজনৈতিক দল আমার কাছে অচ্যুত নয়। যদি কেউ ওনাকে অচ্যুত ভাবেন, সেটা তাদের ব্যক্তিগত চিন্তাধারণা, তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু এটা সম্ভব কি করে, মানে যেহেতু এটা কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো একটা চাপ তো বারবার দেওয়া হচ্ছে, চন্দ্রবাবু নাইডু হোক বা বিহারের। দেখুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি অবিচল, তিনি একেবারে হিমালয় পর্বতের মতন দণ্ডায়মান আছেন। তার যদি উন্নয়ন ঠিকঠাক জায়গায় গিয়ে ত্বরান্বিত হয়, শুধু চন্দ্রবাবু নয়, শুধু আমাদের নীতিশজি নন, সকলেই এই যে উন্নয়নে পথে হাত বাড়াবেন। দেখুন না, গতকাল 7 জন নির্দল প্রার্থী, বিজয়ী সাংসদ তারা সমর্থন জানিয়েছেন। আজকে তো পাশে বসে সকলেই সমর্থন জানাচ্ছেন, সকলেই মোদি তুলছেন। সেই যে আমাদের আগামী দিন যে সংসদীয় কমিটি তৈরি হবে, সেখানে তো দুহাত তুলে আশীর্বাদ করছেন ভারতীয় জনতা পার্টিকে। এর থেকে কি প্রমাণিত হয়? পশ্চিমবাংলার নেতৃত্বকে, পশ্চিমবাংলার রানিং সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তার যে সেকেন্ড ইন কমান্ড রয়েছেন, এটাকে শিক্ষানিক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে। খালি রাজনীতির চেয়ারটাকে আগলে থেকে যে কোনো মূল্যে সন্ত্রাসকে কায়েম করে, ধর্ষণকে কায়েম করে, একেবারে চুরিদারিকে, ভ্রষ্টাচারকে, সেগুলোকে হাতিয়ার করে লুটে ফুটে খাওয়ার একটা বাতাবরণ তৈরি করা, আর যেভাবে ক্ষমতাকে বসে থাকতে হবে, মায়েদেরকে 1000 টাকা দিয়ে তাদের সম্মানকে কিনে নিতে হবে, এই রাজনীতিকে বেরিয়ে আসতে হবে। নইলে পশ্চিমবাংলায় কখনো শিক্ষিত সম্প্রদায়, বেকার সম্প্রদায়, তাদের কোনোদিন সমস্যার সমাধান হবে না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আচ্ছা, আপনাদের বুথ স্তরে সংগঠন রয়েছে, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি তিনি পরাজিত হলে কিন্তু সভাপতি ছিলেন। দেখুন, আপনার মনে হয় যে এই আমি তো প্রথমেই বলেছি যেটা হচ্ছে পশ্চিমবাংলা মানুষকে, দেবতুল্য আমাদের যারা জনগণ রয়েছেন তাদেরকে আরেকটু বুঝতে হবে, পশ্চিমবাংলা রাজনীতির পৃষ্ঠপোষকতায় জাঁতা কোলে পড়ে সাধারণ গরিব গুরুত্ব মানুষকে 1000 টাকার বিনিময়ে তাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু সেই মায়েরা আজকে অনেকটাই বুঝতে শিখে গেছে আমাদের মুসলিম সম্প্রদায় তাদেরকে কিভাবে তোল্লা দিয়ে তাদের কাঁধে বন্দুক রেখে পিছন থেকে টিকার টিপছে। এই যে রাজনীতি থেকে যেদিন মানুষ বুঝতে পেরে যাবে সম্পূর্ণটা, সেদিন দেখবেন এই পশ্চিমবাংলাও এত বেকার হবে না, এত এই আপনার পরিযায়ী শ্রমিক তৈরি হবে না, এত শিক্ষিত বেকার যুবক যুবতী গান্ধী মূর্তি পাদদেশে ধর্ণা দেবে না, মাতঙ্গিনী হাজারার পাদদেশে ধর্ণা দেবে না, সরকারি কর্মচারীরা দিয়ে তাদের বাকি থাকবে না।
পশ্চিমবাংলা এগিয়ে যাবে যেদিন তারা বুঝতে পারবে একটা শ্রেণী, একটা সম্প্রদায়। কিন্তু এটা মানুষ যদি তো বলবো। বলছি দিলীপ ঘোষকে সভাপতি করা উচিত। দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝবেন। এই না, বিষয় নিয়ে আপনার- আমার- আপনি একজন বড় না, 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 বিধায়ক, না, না, আপনি না। আপনার না, না, কেন্দ্রে বড় জিতেছেন। বিধায়ক কেউই নয়, আমরা আপনার সবাই কর্মী কেন্দ্রে- ভারতীয় জনতা আপনার পার্টির কেন্দ্রে আপনি কর্মী। জিতেছেন। হ্যাঁ। সব কটা কেন্দ্র হেরেছে আপনার বিধানসভা লোকসভার মধ্যে, একমাত্র আপনি জিতেছেন। ফলে আপনার তো এটা একটা আমার কোনো বক্তব্য- কৃতিত্ব নয়, আমাদের ভারতীয় জনতা পার্টি, আমার বিধানসভার কর্মী অবশ্যই। ভাইদের কৃতিত্ব। কিন্তু আপনি মনে তাদেরকে করেন আমি ধন্যবাদ যে জানাই। দিলীপ ঘোষকে দায়িত্বে আনা উচিত? দিলীপ ঘোষের সাফল্য তিনি এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আমাদের পশ্চিমবাংলায় যত সামনেসারি নেতৃত্ব রয়েছেন, দিলীপবাবু তার থেকে ব্যতিক্রম নয়। তো সেই হিসাবে হয়তো আপনারা একটু অন্য চোখে দেখছেন। দিলীপবাবুকে তো আমরা সোজা সাপটার চোখেই দেখছি, তিনি কাজ করছেন। তিনি এবং আপনাদের সামনেই বলেছেন, আপনাদের সামনেই মুখ খুলেছেন, আমাকে দল যেখানেই কাজ করাবে আমি সেখানেই কাজ করব। তিনি মিদনাপুরের সাংসদ ছিলেন, দুর্গাপুরে গিয়ে তিনি লড়াই করলেন। এটা দলের নির্দেশ। আজকে আমি এখানে আছি, কালকে আমাকে যে নির্দেশ দেবে আমি সেটাই করব। না, কিন্তু এটা দিলীপবাবু দলের তো নির্দেশ। আজকে বলছেন পরিষ্কার যে সভাপতি করলে আবার তো দল এগোতে পারে। মানে এই যে দল যদি এই কাটাকুটির খেলাতে, হিসেব নিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপবাবু আমাদের সঠিক ছিলেন, নিশ্চিতভাবে দিলীপবাবুকে নিয়ে আসতে পারেন। এটা তো আমরা কিছু বলতে পারি না। না, আপনারা কি দল চাইছেন? ছিল। আপনার কি মনে হয় আপনি একজন বিধায়ক এবং মানে একমাত্র ভোটে যেটা এটা বিধায়ক? তো অস্বীকার করার নেই। দিলীপবাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। হ্যাঁ, দিলীপবাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপবাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপবাবুর জায়গাতেই থাকবেন। বাকি আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে দিলীপটার মতন একজন মানুষ, আপনারা সারা বছর ধরে আপনি নিজে মাঠে নেমে ধান কাটেন, লাঙল দেন। দিলীপদা মেদিনীপুরে সারা 5 বছর ধরে লাঙল দিল, কেন সরালো? আমাদের কেন? অনেক- মানে আমি বলছি, মানে এটা দেখুন, আপনার মনে হয় না আমাদের যে- অনেক বিধায়ক সাংসদ আছেন, তারা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে বলেই তারা মাটিকে ভোলে না, মাটিকে মা বলতে ভোলে না, ভারতবর্ষের মাটিকে ভারত মাতা বলতে ভোলে না। দিলীপবাবু তার ব্যতিক্রম নয়। দিলীপবাবুর সঙ্গে আমি সেদিন গিয়ে মাছ ধরলাম। দিলীপবাবু হঠাৎ করে বললো, ভাই মাছ ধরতে হবে। পুকুরে গেলাম, মাছ ধরলাম ছিপ নিয়ে। তো দিলীপবাবুর জায়গাতেই রয়ে গেছেন। তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে সরালো তার কেন? মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর। অতএব দিলীপবাবুর জায়গায় থাকবেন। কিন্তু তাকে সরালো কেন? মানে দেখুন, আপনার কেন? জায়গায় না, আমি না, না, বিট্টুবাবুকে তো তুলনা করতে পারি না। না, আপনি না, আপনার জায়গায় যেরকম আমি র্যাঙ্ক নিয়ে বলছি থাকেন, আপনি- বিট্টুবাবুর জায়গায় না, না, তা বলছি না। হ্যাঁ। আমি বলছি আপনি একজন মানে আপনি এমন বিধায়ক যিনি জিতেছেন আর বাকিরা সবাই হেরেছে, হ্যাঁ। তাদের মূল্য আর আপনার মূল্য নিঃসন্দেহে এক না। আপনি বলুন দিলীপ না, না, বাবুকে না, না, মেদিনীপুরের এটা মাটিতে- এভাবে দেখবেন না। না, আমি বলছি আমাদের দিলীপ সমস্ত বাবুকে- বিধায়কের মানসিকতা সবই একই। দিলীপ বাবুকে মেদিনীপুরের মাটি থেকে কেন সরানো হলো? উনি বললেন যে কেউ কাঠি নিয়ে ঘুরছে। আসলে তা নয়, দিলীপবাবু ওই জায়গাটাকে উর্বর করেছিলেন। হ্যাঁ, পরবর্তী জায়গাটা হয়তো ভেবেছিলেন যে একটু কঠিন হয়ে গেছে, পলি বসে গেছে, সেটাকে গিয়ে তিনি আবার নাঙ্গল চালিয়ে উর্বর করেছেন। এটাই তো হবে। এবারে হারা জিতাটা হচ্ছে, দেখুন, গণতন্ত্রের কি এটা তো হলো? আপনার পরিপন্থী। খারাপ লাগছে? না না, খারাপের কিছু নেই। দিলীপদাকে মেদিনীপুরে দিলে জিততেন উনি। দেখুন, একটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে, সেটা থাকতেই পারে। কিন্তু আপনি যে কথাটাকে আমাকে বলতে চাইছেন বা জানতে চাইছেন, জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না। জনগণ শেষ কথা বলে। সত্য, বঙ্গে গত মঙ্গলবার লোকসভা নির্বাচনের মহানির্ণয়ের যে ফলাফল, সেই মহানির্ণয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে দেখা গেল বিজেপি যে হারে প্রার্থী দিয়েছিলেন, সেই প্রার্থী দেওয়ার পরও তারা আশানুরূপ ফলাফল করতে পারলেন না। ইতিমধ্যেই দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরায়ণভাবে যে লোকসভা কেন্দ্র, যার নাম রয়েছে মেদিনীপুর, এই মেদিনীপুরের ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন কিন্তু বিজেপির প্রাক্তন সভাপতি ঘোষ। এই বঙ্গে লোকসভা নির্বাচনে এবার দেখা গেল প্রার্থীর কিছু রদবদল, অর্থাৎ মেদিনীপুর থেকে যে দিলীপ ঘোষ লড়াই করেছিলেন, সকলের মন জয় করেছিলেন, সেই দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে আসা হলেও কার্যত বর্ধমান মেদিনীপুরে। আর মেদিনীপুরের জায়গাকে পূরণ করলেন বিজেপির দলীয় নেতৃত্ব আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে দিয়ে। আর এই নিয়ে কিন্তু যখন দেখা গেল মেদিনীপুরের যিনি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ছিলেন, চুনবালিয়ার থেকে
বিপুল ভোটে পরাস্ত হলেন যখন এই দিলীপ ঘোষ বিজেপির তরফ থেকে, তখন ভোট মিটতে না মিটতেই লোকসভা ফলাফলের যে রেজাল্ট, সেই রেজাল্ট মিটতে না মিটতেই দলের অন্দরে একাধিক কিন্তু কোন্দল দেখা গেল। স্বয়ং দিলীপ ঘোষ তিনি স্বীকার করছেন কার্যত এই বিষয়ে যে মেদিনীপুর থেকেই তাকে হয়তো লড়তে দিলে তিনি আশাস্বরূপ কোনো ফলাফল করতেন। এখন দিলীপ ঘোষের এই যে বক্তব্য, দিলীপ ঘোষ ভোটের আগেও তিনি যে কথা তুলে ধরেছিলেন, সেই তুলে ধরার মধ্যে তিনি বলেছিলেন দল তাকে সঠিকভাবে দাঁড় করাচ্ছেন না, এর কারণে কিন্তু বিপুল ভোটে হারতে পারেন তিনি। এই আশঙ্কা যখন প্রকাশ করেছিলেন ভোটের কয়েক মাস আগে, তার ঠিক ভোটের ফলাফলের পর কিন্তু এই তথ্য যখন সামনে এসে গেল, তখন দিলীপ ঘোষের এই বিষয়কে নিয়ে কিন্তু দলের মধ্যে অনেক জল্পনা দেখা গেল এবং নিজেও দিলীপ ঘোষ এই বিষয়ে অনেক একাধিক মতবিরোধ বলেন। এবং এই বিষয়কে সামনে রেখেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাঁকুড়ার বিজেপি বিধায়ক রয়েছে নীলাদ্রি শেখর দানা, তিনি দিলীপ ঘোষের এই বিষয়কে সামনে রেখে, অর্থাৎ দলের কি কোনো বোঝাপড়া ছিল, দল কি আগে থেকে জানতেন না দিলীপ ঘোষ ওই কেন্দ্রে, অর্থাৎ তাকে মেদিনীপুর থেকে সরিয়ে যদি বর্ধমান দুর্গাপুরে দেওয়া হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বিপুল ভোটে হারতে পারেন। এই বিষয় নিয়ে কিন্তু একাধিক যখন জল্পনা উঠছে, তখন নীলাদ্রি শেখর দানার তরফ থেকে বলা হচ্ছে দিলীপ ঘোষ তিনি যে কেন্দ্রে লোকসভা কেন্দ্রে তিনি লড়লে তিনি বিপুল ভোটে জয়ী হতে পারতেন, দলের কিছু অন্তর্দ্বন্দ্বের কারণেই হয়তো, দলের কোনো হিসাব নিকাশের কারণেই হয়তো আজকে এই ধরনের পরিস্থিতি। আমি আপনার বলি আমার একটা শুধুমাত্র ভিশন প্লাস